এবার আমি কিন্তু বড় কোশ্চেন কি হবে বলে দিয়েছিলাম। বড় কোশ্চেন ওখানে বলেছিলাম কি মানব জীবনে পর্বতের প্রভাব, হিমালয় মালভূমির প্রভাব, সমভূমির প্রভাব, তার কিছু একটা পড়বে, বা অশুক্র আকৃতির হ্রদ, মেন্ডার কি, যেমন প্লাবনভূমি কি, বদ্বীপ কি, এগুলো একটা বড় করে দিয়ে দিতে পারে। আই আকৃতি, ভি আকৃতির বৈশিষ্ট্য। এইখানে দেখো এই মানে আফ্রিকায় কি কি ইম্পর্টেন্ট আছে সেগুলো। এইখানে চলে এসো, প্রণালী কাকে বলে ভালো করে শোনো। আর এইখানে বলবো ইউরোপ মহাদেশ আর আফ্রিকা মহাদেশের মাঝে আছে কোন প্রণালী, তাহলে জিব্রাল্টার। আবার এশিয়া মহাদেশ আর আফ্রিকা মহাদেশের মাঝে আছে দেখো কোনটা। আর এই বলবে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে কেন, এই পার্টটুকু ভালো করে শুনো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবার বলছি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরে। আর আফ্রিকাতেই প্রথম কিন্তু মানুষের আবির্ভাব হয়েছিল, এটা মনে রাখতে হবে। এইখানে দেখো আর আমাদের বলার মতো এখানে কিছু নেই। এবার এপারে চলে আসবো। এইখানে কিন্তু একটা বড় কোশ্চেন পড়ে জানো, আফ্রিকার হয়তো বলবে নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের বৈশিষ্ট্য বর্ণনা করো, বা সাবানা তৃণভূমি। এইখানে আমার কিছু করার নেই, বা বিশেষ করে আমি প্রশ্নবিচিতা দেখেছি এইটা বেশি আছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু বৈশিষ্ট্য এইটা। বা তোমাদের কিন্তু এইগুলো একটু একটু করে দেখে নিতে হবে, প্রত্যেকটা নাতিশীতোষ্ণ আর ভূমধ্যসাগর। আমার মনে হয় এই দুটো ভালো করে দেখে যাও, ওর মধ্যে কোনো একটা পড়ে যাবে তোমাদের। আর আমাদের জন্য মৌসুমী পর্ণমোচী বা এইসব এই জিনিসগুলো চীন কোন দেশে, চীন দেশের জলবায়ু একটু একটু দেখে নিতে হবে এইখানে। আর কারো কারো ক্ষেত্রে কিন্তু যদি ম্যাপ পয়েন্টিং দেয় কঠিন হিসাবে, তাহলে ম্যাপ পয়েন্টিং স্কুলে যদি বলে দেয় তবে পড়বে, না হলে কিন্তু পড়বে না। এইখানে চলে এসো, আবার বলছি বড় কোশ্চেন, এই যে মিশরকে নীল নদের দান বলে কেন, তাহলে এই পাঠটুকু তোমার মুখস্থ করতে হবে, ভালো করে মুখস্থ করতে হবে। আর এইখানে নীল নদের গতিপথ, অর্থাৎ নীল নদটা সৃষ্টি হয়েছিল কি করে, এইটা না তোমাদের আমি একটু বলি। এই যে ছবি আছে না, একটু বড় ছবি, এই যে এইটা মনে করো আফ্রিকার ছবি, ঠিক আছে, আমি একটু তোমার দেখাচ্ছি। ধরো এইরকম জায়গা থেকে না, এইরকম জায়গা থেকে নীলনদটা এরকম করে সৃষ্টি হয়ে, মানে এখন তো নীলনদ বলবো না, তা এই যে এখান থেকে সৃষ্টি, বুরুন্ডির উচ্চভূমি থেকে সৃষ্টি এরকম করে বেঁকে গিয়ে এইখানে ওপার থেকে ব্লু নীল এসে দুজনে মিলিত হয়ে এরকম করে বয়ে গেছে। আমাদের নদী গঙ্গা নদী ওপার থেকে বয়ে এসে এরকম করে করে আমাদের এখানে পড়েছে, কিন্তু এদের এই দক্ষিণ দিক থেকে বয়ে গিয়ে মানে উত্তর দিকে চলে গিয়ে ভূমধ্যসাগরে পড়েছে। বুঝতে পারছো, ভূমধ্যসাগরে পড়েছে। তো সেই পার্টটা এখানে তোমাদের কিন্তু পড়বে, অর্থাৎ এখানে বলবে এই দেখো হোয়াইট নীল আর ব্লু নীল দুজনের মিলিত ফলে কিন্তু নীল নদ সৃষ্টি হয়েছে। কে কোথা থেকে সৃষ্টি হয়েছে এই চারটা দেওয়া আছে। আর এই চারটা যদি উল্টে পড়ো খুব সুবিধা হবে, এটা নিচ থেকে আগে, তার মানে এটা বুঝতে পারছো তো, এটা ওইভাবে যাচ্ছে, এটা কিন্তু পরে খুব। আর এখানে তার মানে কি, মিশরকে নীল নদের দান বলে কেন, আর এটা নীল নদের গতিপথ সুন্দর করে, আর এখানে তার গতিপথটা ডিটেলস দেওয়া আছে, এই নিচ থেকে উপরের দিকে যাওয়ার মতো কিন্তু। এই যে সৃষ্টি হয়েছে আমি যেটা বলছিলাম, এরকম করে গিয়ে গিয়ে মালাকলের কাছে মিলিত হয়েছে হোয়াইট নীল নাম, তারপর ব্লু নীল কোথা থেকে সৃষ্টি হয়েছে, তারা দুজনে এসে খার্তুমের কাছে মিলিত হয়েছে, তারপরেই বয়ে গেছে মিশরের মধ্যে দিয়ে। আর এখানে কিন্তু পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি করেছে নীল নদ, মনে রেখো কিন্তু কোন নদী ওই পাখির পায়ের মতো মোহনায় গিয়ে বদ্বীপ সৃষ্টি করেছে সেটা। এইখানে একটা বড় কোশ্চেন পড়বে, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, বহুমুখী নদী পরিকল্পনা কি, এটাই এখান থেকে দেখে নেবে। আর আরেকটা প্রশ্ন পড়বে যে পৃথিবীর বৃহত্তম বাঁধ কোনটি, উচ্চ আসোয়ান বাঁধ, মনে রেখো এটা। তো আমাদের স্টুডেন্টদের এই প্রশ্নটা দিয়েছিলাম, কেউ কেউ হাফ লিখতে পেরেছে, কেউ কেউ লিখতে পারেনি। তো যাই হোক, এটা বহুমুখী নদী পরিকল্পনা কি সেটা দেখবে। বহুমুখী নদী পরিকল্পনা, নদীর উপর এমন তুমি নদীকে এমন ভাবে কাজে লাগাও, বহুমুখী কাজে লাগবে, অনেকগুলো কাজে লাগবে। আর নদীকে বাঁধ দাও, বাঁধ দিয়ে কি করবে, জলটা কি তুমি রেখে দেবে, তাহলে তো একদিন বাঁধ ভেঙে দেবে, তাহলে সেই জলটাকে অন্য কোথাও পাঠাতে হবে খাল কেটে, তাহলে সেই খাল কিসের জন্য কাটবে, নিশ্চয়ই সেই জল নিয়ে চাষের কাজে ব্যবহার করবে। একটু ভাবলেই বুঝতে পারবে কি কাজে লাগে। বা অতিরিক্ত জল জমিয়ে রেখে সেখানে কি মেশিন ঘুরিয়ে টারবাইন ঘুরিয়ে তুমি বিদ্যুৎ উৎপাদন করবে, এগুলো ভাবলেই বেরিয়ে আসবে। সেটা তো এই তো বহুমুখী নদী পরিকল্পনার ফলে উদ্দেশ্য কি, কি কি কারণে, এইটাই পড়বে পরীক্ষায়, তাই না, এই পয়েন্টের জন্য। আর এইখানে পড়বে ইজিপসিয়ান কটন কি, ঠিক আছে, ব্যাস ইজিপসিয়ান কটনটা কি এটা মনে রেখো। এইবার চলো আমরা এইখানে চলে আসি। এইখানে ওয়েসিস মরুভূমিতে মরুদ্যান দেখা যায়। আচ্ছা, এইখানে চলে এসো, এই যে সাহারা মরুভূমির একটু বর্ণনা এটা জেনে রেখো কেমন। এইখানে কিন্তু এই চারটের নোট ছেড়ো না, একদম একদম এটা ছেড়ে যাবে না। এই আর্ক কি, হামাদা কি, আর রেক কি, আর ওয়াদি। তুমি যদি পড়ো বাড়িতে এইটা পড়ো, তার সঙ্গে এইটা পড়ো, দেখবে সুবিধা হবে। এই দেখো এটা বালি স্তূপ জমা হয়ে হয়ে আর্ক সৃষ্টি হয়েছে। আর এখানে দেখো যেসব অঞ্চল বালির সঙ্গে পাথর, তাহলে এখানে শুধু বালি জমা হলে আর্ক, আর এখানে বালির সঙ্গে পাথর হলে রেগ। এবার এইটা পড়ো, যেসব অঞ্চলে পাথরে ভর্তি থাকবে, তার মানে শুধু বালি হলে আর্ক, শুধু পাথর হলে হামাদা, আর বালি আর পাথর মিলে হলে তাহলে কি রেগ। আর এইটা হচ্ছে তা নয়, এটা পুরো সম্পূর্ণ একটু আলাদা। তাই চারটের মধ্যে কিন্তু একদম পুরো একটা অবশ্যই পড়বে। তো এইবার চলে এসো এইখানে দেখো খামসিন কি, হারমাট্রান কি, আর এখানে সাইমুন, তিনটের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট এই পার্টটা। আর এইখানে সারা মরুভূমির জলবায়ু একটা যদি বড় কোশ্চেন কারোর পরে, সেটা কিন্তু চলে আসতে পারে। এইবার দেখো এইখানে বলবে ক্যারাভান কি, মরুভূমি জাহাজ বলা হয় উটকে, তা উট যখন লাইন দিয়ে তখন যাবে মরুভূমির ভিতর দিয়ে, তাকে ক্যারাভান বলে, ঠিক আছে। আর এইখানে সারার মধ্যে সব থেকে যদি বলে প্রাকৃতিক গ্যাস কোথায় পাওয়া যায়, এই লিবিয়াতে, আলজেরিয়াতে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার পরে সে তুয়ারেগ কারা,
এটা দেখতে হবে তুয়ারে কি এটা। আচ্ছা, এবার আমরা পরের পেজে যাব। দেখেছো আমাদের এই 1 তারিখে পড়া শেষ হয়েছিল ছেলেদের, ঠিক আছে, এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে। ব্যাস, এই যে ওদের কিন্তু আমি তোমাদের সিলেবাস অনুযায়ী সবকিছু বলে দিলাম। এই যে এই সিলেবাস অনুযায়ী কোন কোন এক্সাম হবে সবকিছু বলে দিলাম। তো ভিডিওটি দীর্ঘ হলো ঠিক কথা, কিন্তু আমি চাইছি যে তোমরা নিশ্চয়ই ভিডিও দ্বারা ভীষণভাবে উপকৃত হবে। বেস্ট অফ লাক, সবার এক্সাম ভালো।